এই মুহূর্তে অনেক জরুরি জিনিস আছে, তার মধ্যে প্রধান জরুরি জিনিস নির্বাচন এবং নির্বাচনের আগে কি কি সংস্কার তারা করতে চান। রাষ্ট্রপতি চলে যায়, প্রধানমন্ত্রী চলে যায়, কিন্তু একবার কোন রকমের সরকারি চাকরিতে ঢুকে গেলে তার 7 খুন মাপ, আর কোনোদিন তাদের চাকরি যাবে না। ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস দেন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস দেন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেন, আমরা চাই। সরকারি কর্মচারীরা কাজ না করলে তাকে পানিশমেন্ট দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। প্রত্যেকটা সেক্টরে আপনার রাইটস নিয়ে সবাই একেবারে খুব সচেতন, আর রেসপন্সিবিলিটি ওইটা ভুলেই গেছে। আমি আবু আলম শহীদ, আপনি যেহেতু একজন সাবেক সচিব, আপনার উপস্থিতির কারণে আমার চাকুরির যে আইন সংশোধন করা হয়েছে, চাকুরি সংশোধন অধ্যাদেশ 2025 নিয়ে যে সংকটটি তৈরি হয়েছিল, এটি নিয়ে আপনার একটু বিশ্লেষণ শুনতে চাই। নতুন এই অধ্যাদেশ আসলে কেন প্রয়োজন হলো? কেন প্রয়োজন হলো এটা গভর্নমেন্ট ভালো মতো বলতে পারবে, বাট এটা অপ্রয়োজনীয় ছিল। এবং এই ব্যাপারে অনেকেই যখন আলোচনা করেছেন বলেছেন যে এটা এই মুহূর্তে কোনো প্রয়োজন ছিল না, এবং এটা সংস্কারেরও কোনো অংশ না। একটা কালা কানুন যেটা 1979 সালে মার্শাল ল অর্ডিন্যান্সের মধ্যে ছিল, এটাকে পরের মার্শাল ল যিনি দিয়েছিলেন জেনারেল এরশাদ সাহেব, তিনিও সেটাকে পরিবর্তন করে একটা ডিসিপ্লিন আপিল রুলস 1985 জারি করেছিলেন। তখনও এটা নিয়ে ওই 85 নিয়ে কোনো সরকারি কর্মচারীর কোনো মাথা ব্যথা ছিল না এবং কেউ কোনো আপত্তি করেনি। ওইটাই আবার 2018 সালে আইনে আনা হয়েছে। এখন হঠাৎ করে 1979 সালের যে কালা কানুনটা, জঙ্গলি আইন, এটা আমাদের গভর্নমেন্টের কাছে, এখন তো মানবিক গভর্নমেন্ট, গণতান্ত্রিক গভর্নমেন্ট এবং সংস্কারের গভর্নমেন্ট, আরো ডেমোক্রেটিক হবে গভর্নমেন্ট। সুতরাং সেখানে হঠাৎ করে এই আইনটা আনার কোনো প্রয়োজন ছিল না। এই কারণে আমাদের যারা সরকারি কর্মচারীরা আছেন তারা হয়তো ক্ষুব্ধ হয়েছেন এবং তারা নিজেদের ভবিষ্যতের ব্যাপারে অনিশ্চিত হয়ে যাচ্ছেন, এই কারণে তারা প্রতিবাদ করছেন। এইটা নেওয়ার কোনো দরকার নেই, এটা বাতিল করে দিলেই পারে। একইভাবে আপনার ওই যে এনবিআর যে 2 ভাগ করা আছে, এটা হয়তো প্রয়োজন আছে, এটাও পরে করলেও চলবে। এটা এই মুহূর্তের জরুরি জিনিস না। এই মুহূর্তে অনেক জরুরি জিনিস আছে, তার মধ্যে প্রধান জরুরি জিনিস নির্বাচন এবং নির্বাচনের আগে কি কি সংস্কার তারা করতে চান। এখন দেখেন যে এই যে গণ অভ্যুত্থানের পরে, গণ অভ্যুত্থানের আগে তো আমরা এইসব কথা শুনি না। গণ অভ্যুত্থানের পরে 71কে মুছে ফেলার একটা চেষ্টা হলো, গণ অভ্যুত্থানের পরে স্বাধীনতা মুছে ফেলার চেষ্টা করা হলো, গণ অভ্যুত্থানের পরে আপনি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, এটার ব্যাপারে কথাবার্তা হলো। আমি চাকুরি সংশোধন অধ্যাদেশে থাকতে চাই। প্রচলিত বাংলাদেশে একটি কথা আছে যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর মেয়াদ হচ্ছে 5 বছর, রাষ্ট্রপতির মেয়াদ, রাষ্ট্রপতি চলে যায়, প্রধানমন্ত্রী চলে যায়, কিন্তু একবার কোন রকমের সরকারি চাকরিতে ঢুকে গেলে তার 7 খুন মাপ, আর কোনোদিন তাদের চাকরি যাবে না। এতে করে কি এরকমটা না, অনেকের চাকরি গেছে, অনেকে চাকরি হারান। চাকরির ব্যাপারে তাদের অনেক 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 উদাহরণ আছে। এটা আপনাকে উদাহরণ চাইলে আমি অনেক উদাহরণ দিতে পারি। এই দেশের মুখ্য সচিব যেভাবে নাগরিকদের হয়রানি করা হয়, টেবিল এবং চেয়ারের মধ্যে একটা টাওয়েল দিয়ে বা একটা জ্যাকেট রেখে উনি চলে যান নামাজ পড়তে। আমি আমার টেবিল চেয়ারে কোনো টাওয়েল ছিল না, জ্যাকেট ছিল না, তো এইরকম ঢালা অভিযোগ করলে আমি এটা শুনবো না। আপনি নাগরিকদের হয়রানি করা হয় সত্য, নাগরিক হয়রানি বন্ধ করতে হবে, বিনু সরকার সেটা করার ব্যবস্থা করুক, করলে ভালো। আপনি যে দেশে আছেন ওই দেশে যে সিভিল সার্ভেন্টরা আছেন তারা কি চাকরি কতদিন করেন? তারা কি 5 বছর পর বদলি হয়ে যান? কোন সিভিল সার্ভেন্টকে আমি দেখি নাই ফেসবুকে তার রাষ্ট্রপ্রধানের সাথে ছবি দিয়ে তার নিজস্ব নামে আইডি খুলতে। আমি কোন সিভিল সার্ভেন্টকে এই দেশে দেখি নাই। ওইটা বন্ধ করেন, ওইটা বন্ধ করেন, ফেসবুকে লাইভ দিতে এবং প্রতিদিন বন্ধ করেন। এখনো তারা তাই করতেছে, কথা বলতে আমি দেখি নাই এই দেশে। করম আলী ভাই, ওইরকম সিভিল সার্ভিস আমরা চাই। ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস দেন, ইন্ডিপেন্ডেন্ট পুলিশ সার্ভিস দেন, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি দেন, আমরা চাই। এটাও আমাদের দাবি, আমি জনগণের পক্ষ থেকে চাই এবং আমি একজন প্রাক্তন সরকারি কর্মচারী হিসেবে চাই, কারণ জনগণের পয়সায় আমার বেতন ভাতা হয়েছে। তো এই জন্য আমার দাবি হচ্ছে, এই যে সংস্কারের মধ্যে আমার মূল দাবি, এত সংস্কারের আলাপ শুনতে চাই না, একটা শুনতে চাই ইন্ডিপেন্ডেন্ট সিভিল সার্ভিস। পাসপোর্ট, জনাব আবু আলম শহীদ খান, একবার যদি কোনো রকমের পাসপোর্টের একটা নাম ভুল হয়ে যায় কারোর, অথবা কারোর যদি কোনো রকমের এনআইডি তে একবার নাম ভুল হয়ে যায়, সে দেখা গেল যে তার আবেদনপত্রের নাম ঠিক করে লেগেছে, কিন্তু ওই সরকারি কর্মকর্তা ইচ্ছে করে তার নামের বানানটা ভুল করবে, তাকে যাতে আবার আসতে হয়, আবার টাকা দিতে হয়। কেন? তানভীর ভাই, আমি এই অভিযোগের এই মুহূর্তে জবাব দিতে পারবো না।
সরকারি কর্মকর্তা বা সরকারি এই প্রথম হলো যে আপনি প্রথমে চলে যান যে ভুল করা, ইনি ইচ্ছা করে ভুল 2006 থেকে করতেছে। 8 ইচ্ছা করে না, এটা শুনেন একটু শুনেন। 2006 থেকে 8 যখন ভোটার তালিকা তৈরি করা হয় তখন আমরা সেনাবাহিনীর লোকদেরকে মাঠে নামিয়ে এই ছবিযুক্ত ভোটার তালিকা তৈরি করেছিলাম। তখন বাংলা নাম ইংরেজি নামের মধ্যে অনেক সমস্যা ছিল, অনেক কোটি কোটি জিনিস ঠিক করা হয়েছে। এখন আপনার উদাহরণ আপনি 2-4টা দিতে পারবেন, কোটি কোটি নাম ঠিক করা হয়েছে ইতিমধ্যে, আমি জানি ঠিক করা হয়েছে, এবং এটার পুরো দায়িত্ব আমাদের সেনাবাহিনীর ছিল এবং সেনাবাহিনী এখনো সেই দায়িত্বটা পালন করছে। ওই সেকশনটা সেনাবাহিনী। আপনাকে আমি সময় দিব, আসছি, উনিকে শেষ করতে দিন, আসবো। আমার শেষ, আমার তো বেশি কিছু নাই। তাহলে আইয়ুব ভাই, আইয়ুব কামাল আলী সাহেব, আপনাকে আমি প্রশ্নটা যোগ করে দিই, আপনি একবারে উত্তরটা দেবেন। যেমন অনানুগত্যের সামিল হলে বা ছুটি বা অন্য কোনো যুক্তিসঙ্গত কারণে অনুপস্থিত থাকলে দীর্ঘ একটা লম্বা সময় ধরে ওনারা ছুটিতে চলে গেছেন। যেমন 5 আগস্ট বা জুলাই আগস্টের পরবর্তী সময় একটা বড় অংশের সরকারি কর্মকর্তা কর্মচারী কোথায় চলে গেছেন জানে না। তো রাষ্ট্রযন্ত্র তো অকার্যকর হয়ে যাবে তারা যদি ফিরে না আসে। এটা সংকটের সমাধান কি? আচ্ছা, শুনেন, ডিডাকশনের আইন আছে, ডিডাকশনে দিয়ে দিবেন আপনি, এটা আইন আছে, আইন আছে, নতুন আইন করতে হবে না। 60 দিন যদি ছুটি বিনা নোটিশের ছুটিতে থাকে একদম ডিডাকশন করতে পারবেন এবং তার চাকরি চলে যাবে। না, কিন্তু তিনি তো প্রাণ ভয়ে পালিয়ে গেছেন, তাকে তো মারা হবে, তাকে তো আক্রমণ করা হবে, তার জীবন সংকট তৈরি হবে, তো তারও তো সেফগার্ড নাই। আপনি তাকে মব করে তাকে দোসর বানিয়ে তাকে পিটিয়ে মেরে ফেলবেন, তো এই রাষ্ট্র তাকে কাজ করতেও দিচ্ছে না, কাজে যোগদান করতেও দিচ্ছে না, আবার তাকে আসলে তাকে তার জীবন সংকট হবে, তাহলে এই সংকটের সমাধান কি? আচ্ছা তানভীর ভাই, এখানে দুইটা ইস্যু। একটা হলো ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস, অর্থাৎ আপনার যে সংগঠনে আপনি চাকরি করেন, যে সংস্থায় আপনি চাকরি করেন, সে হইলো আপনার এমপ্লয়ার, আর আপনি যারা চাকরি করেন এমপ্লয়ি, তারা হইলো আপনার এমপ্লয়িজ। সো এখানে এমপ্লয়ার এমপ্লয়ি একটা ব্যাপার স্যাপার আছে, এইটাকে সাধারণত আমরা বলি ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস। আমি এইখানে লোকাল গভর্নমেন্টে চাকরি করছি, সিভিল সার্ভিসে করি নাই, কিন্তু সিভিল সার্ভিস আর লোকাল গভর্নমেন্টের সিস্টেমটা কিন্তু প্রায় সিমিলার। এইখানে আপনার যখন এমপ্লয়ার আপনার কোনো ধরনের চেঞ্জ বা কোনো ধরনের রুলস বা কোনো ধরনের পলিসি চেঞ্জ করার সিদ্ধান্ত নেয়, যেটা তারা নিতে পারে, এইটা নেওয়ার পরে কিন্তু আপনার ইমপ্লিমেন্ট করার আগে আপনার এমপ্লয়িজদের তাদের এটা জানার অধিকার আছে, তাদের মন্তব্য দেওয়ার অধিকার আছে, এবং সাধারণত এইখানে একটা ট্রেড ইউনিয়ন থাকে, তাদেরকে আপনার এটা রিপ্রেজেন্ট করে, তখন এমপ্লয়ার সংগঠন আপনার এই ট্রেড ইউনিয়নের সাথে তাদের যে রিপ্রেজেন্টেটিভসরা আছে তাদের মেম্বারদের ভিউটা ওদের কাছে দেয়। সাধারণত এই ধরনের আলাপ আলোচনার মাধ্যমে কিন্তু আপনার এখানে যদি কোনো দ্বিমত থাকে, মতবিরোধ থাকে, তাহলে এইটা আপনার মীমাংসা করা হয়। আর যদি দেখা যায় যে এইটাও হয় না, তখন কিন্তু আপনার এই বোথ পার্টিজ যাইতে পারে একটা ইন্ডিপেন্ডেন্ট আরবিট্রেটের কাছে, এখানে আরবিট্রেশন সার্ভিস আছে, তখন তারা এটা ইন্ডিপেন্ডেন্টলি দুই পক্ষের কথা শুনে আপনার একটা ইয়ে দেবে। তারপরেও যদি এমপ্লয়িরা আপনার নারাজ হয়, না খুশি হয়, তাহলে কিন্তু আপনার এই যে ট্রেড ইউনিয়ন যারা রিপ্রেজেন্ট করে ওয়ার্কার্সদেরকে, তারা একটা ব্যালটের মাধ্যমে তারা আপনার সিদ্ধান্ত নিতে পারে যে আমরা আমাদের লেবার উইথড্র করব, উইল গো অন স্ট্রাইক। কিন্তু বাংলাদেশে যেটা হচ্ছে, আমার মনে হয়, আমি জানি না যে এই যে একটা সিস্টেম আমি বললাম, এই সিস্টেমটা নিশ্চয়ই আছে বাংলাদেশে, কিন্তু এইগুলা প্রয়োগ করা হয় না, এইগুলা কেউ রেসপেক্ট করে না। ওই যে আগে বললাম ক্রাইসিস অফ অথরিটি, কেউ অথরিটি শুনতে চায় না। আজকে যদি আপনি মালিকই হন, একটা সিদ্ধান্ত নেন ওয়ার্কার হিসাবে, কর্মচারী হিসাবে, এটা আমার বিপক্ষে চলে গেছে, আমি আজকেই চলে যাব, আপনাকে বৃদ্ধা আঙ্গুল দেখায় বাইরে চলে যাব, আমার সাথে আরো 10 জন চলে আসবে। এই যে একটা আনরুলি ইনডিসিপ্লিন কালচার, এটা থেকে আমাদেরকে বাইরে হয়ে আসতে হবে। এটার জন্য সংস্কারের দরকার আবু এনা সাহেব, এটার জন্য সংস্কারের দরকার। এটা হলো একটা। আর আরেকটা জিনিস হইলো ম্যানেজমেন্ট সিস্টেমস। এই যে আপনার একটা লোক, এখন আমি আপনার কিন্তু ওই যে ইন্ডাস্ট্রিয়াল রিলেশনের কথা বলতেছি না, এখন আমি ইন্টারনাল ম্যানেজমেন্টের কথা বলতেছি। একটা ডিপার্টমেন্টে একজন সেক্রেটারি আছেন, ঠিক আছে, হি অর শি ইজ দ্য চিফ এক্সিকিউটিভ অফ দিস ডিপার্টমেন্ট, ঠিক আছে। উনার কাছে কিছু ম্যানেজমেন্ট টুলস আছে এমপ্লয়িজদেরকে আপনার ম্যানেজ করার জন্য, মনিটর করার জন্য, পারফরমেন্স দেখার জন্য, ঠিক আছে। এইখানে আপনার সবার একটা জব ডিসক্রিপশন আছে, তাদের ডিউটি, তাদের কন্ট্রাক্ট অফ এমপ্লয়মেন্ট আছে,
তারা সব সময় কাজ করতেছে কিনা না এটা দেখার জন্য আপনার উনাকে পারফরমেন্স ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে। বাংলাদেশে এইগুলা সব কিছু আছে, কিন্তু উনারা করেন কি, আমি দেখছি কাউকে এইসব সিস্টেমের মধ্যে আইনে অ্যাকাউন্টেবল করেন না সাধারণত, যার ফলে ওই যে কে কোন দিন লিভে গেছে এইটা স্যারের কাছে একবার বলে দিলেই হয়, কিন্তু ওই লিভটা যে নিচে উনার জায়গায় আরেকজন রাইকা গেছে কিনা না, আপনি যখন একটা সার্ভিস নিতে যাবেন তখন আপনাকে ওই অফিসের কেরানি বলবে স্যার আজকে চলে গেছেন। এই যে স্যার আজকে চলে গেছেন, এই দেশে এই কালচারটা কিন্তু আপনার এই দেশের কোনো ডিপার্টমেন্টে আপনি পাবেন না। একটা লোকও বলতে পারবেন না যে স্যার আজকে চলে গেছেন এই জন্য আপনাকে আপনার সার্ভিস দিতে আমি পারবেন। আবু আলম আপনাকে একটু থামিয়ে আমি একটু জনাব আবু আলমের কাছে বাংলাদেশ প্রেক্ষাপট নিয়ে আপনার কাছে আবার ফিরবো। আপনি আছেন জনাব আবু আলম শহীদ খান, এই যে স্যার চলে গেছেন, স্যার অফিসে নাই, এটার যেমন আমি একটা উদাহরণ দিই, আমি যদি এখানে যেতে হবে এই জায়গায় না, আমি যদি একটা ব্রিটিশ পাসপোর্টের জন্য আবেদন করি, আমি কবে আবেদন করেছি, আমার কি কি ডকুমেন্টস দিতে হবে, কবে পাসপোর্ট পাবো, ঠিক কয়টার সময় আমার পোস্টাল ডেলিভারিটা বাসায় আসবে, এবং কোন ডেলিভারি মানে কুরিয়ার সার্ভিস আমার সাথে যোগাযোগ করবে, ওইটা পর্যন্ত আমার মোবাইলে চলে আসতেছে। এই যে একটা সিস্টেম ডেভেলপ করা, এতে করে যে লাল ফিতার দৌরাত্ম্য, কিন্তু এখানে আপনি দেখবেন যে এনআইডি কার্ড করার জন্য প্রতিদিন হাই কমিশনে ফোন করে, ফোনের পর ফোন করে, এরপরে বিরক্ত হয়ে এরপর আমাদের কাছে ফোন করে, ভাই এখানে তো অ্যাপয়েন্টমেন্ট নাই, আমার একটা অ্যাপয়েন্টমেন্ট জোগাড় করে দেন। তো এই যে আপনার কোনো সিস্টেমে চলে না, তা সাধারণ মানুষ জনগণ কার কাছে জবাবদিহিতা চাইবে? সরকারি কর্মকর্তারা বলছেন আমাদের লজিস্টিক স্টাফ নাই, আমার ওয়েবসাইটের সিস্টেম কাজ করছে না, তো আলটিমেটলি জনগণ আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সরকারি কর্মচারীরা কাজ না করলে তাকে পানিশমেন্ট দেওয়ার তো কোনো ব্যবস্থা নাই। না না, ব্যবস্থা আছে, ব্যবস্থা নিতে পারেন আপনি, পানিশমেন্ট দিতেও পারেন। আপনি যে দেশে আছেন ওই দেশ তো আর বাংলাদেশ না, এবং বাংলাদেশের ওই যে কি বললেন লজিস্টিক্স নাই, কম্পিউটার কাজ করে না, নেটওয়ার্ক খারাপ, নেটওয়ার্ক স্লো, বিদ্যুৎ থাকে না, তো ওই আপনার লন্ডনে তো এসব হয় না। সুতরাং আপনি একটু আগে অন্য একটা প্রসঙ্গে বলছিলেন যে মব, ওই যে যারা কাজে যোগ দিচ্ছে না, আপনি ওই বললেন যে তাদের তো মব তারা করতেছে, তারা কাজে যোগ দিলে তাদের মেরে ফেলা হবে অথবা তাদেরকে হ্যাস্ত করা হবে, সেই কারণে তারা আসছে না, তো তাদেরকে কেমনে ডিজার্শনে ফেলবেন? গুড পয়েন্ট। সেটাই তো নোবেল লরেট ডক্টর ইউনূসের সরকারের দায়িত্ব, সুরক্ষা দেওয়া, সব জায়গায় এমন একটা পরিবেশ সৃষ্টি করা যে পরিবেশে যারা চাকরি থেকে কোনো কারণে ভয়ের কারণে দূরে আছেন তাদেরকে সেই পরিবেশ দেওয়া, আপনারা আসেন, যোগদান করেন, কারো বিরুদ্ধে কোনো যদি অভিযোগ থাকে তার বিচার হবে, বিচারটা তো মবের হাতে ছেড়ে দেওয়া যাবে না। বাংলাদেশে এটাও আর একটা বড় প্রবলেম, গত 10 মাসে মবের মূল্য দেখতে দেখতে মানুষজন কিন্তু অস্থির হয়ে গেছে, যখন তখন তুমি আইসো না, আমি আমার নিজের লোক বসাই দিব, বিষয়টা কি এরকম নাকি? তুমি না আমি জানি না, আমি কমেন্ট করবো না এটাতে, হতে পারে এরকম দাবি আছে না, আমি হতে পারে বলছি। বাজারে এটাই আলোচনা হচ্ছে, তোমরা যারা আসতে চাচ্ছ না, দূরে চলে গেছো, দেশ ছেড়ে চলে গেছো, আর আসার দরকার নাই, ভালো থাকো, আমি এখানে লোক নিয়োগ দিচ্ছি, যেহেতু আমার রাষ্ট্রের মধ্যে এই আইনটা নাই। বড় আলোচনা হচ্ছে, বড় আলোচনা সচিবালয়ের সামনে একদল লোক মানুষ, ওখানে 144 ধারা ছিল, সচিবালয়ের কর্মচারীরা বা যা কর্মচারীরা তাদের দাবি দেওয়া যখন তুলে ধরলো, সেটা নিয়ে আমরা আলোচনা করতে পারি কিভাবে তারা দাবি দেওয়া তুলে ধরবে, এখানে কি সংস্কার দরকার। করম আলী সাহেব যা বলছেন আমি তার সাথে একদম পুরোপুরি একমত, এইভাবেই সিস্টেম ডেভেলপ করতে হবে। সেই সিস্টেম ডেভেলপ করার প্রয়োজন, কিন্তু সচিবালয়ের গেটে দেখ কারা কারা আন্দোলন করলো, কি জুলাই কি নামে একটা গ্রুপ ওখানে বসে গেল, জুলাই গ্রুপ বসে যায়, কি বললো, এদের সবাইকে বাইর করে দেন, আমাদেরকে চাকরি দিয়ে দেন, আমরা কাজ করবো না। এটা কি এত সহজ নাকি? আপনি ঢুকলেন আর আপনি চাকরি করতে থাকবেন, আপনি ট্রেনিং লাগবে না, এমপ্লয়মেন্ট লাগবে না। একটা জিনিস এখানে, ওই যে রাইটস এন্ড রেসপন্সিবিলিটিস গোজ হ্যান্ড ইন হ্যান্ড। আমাদের দেখছি প্রত্যেকটা সেক্টরে আপনার রাইটস নিয়ে সবাই একেবারে খুব সচেতন, আর রেসপন্সিবিলিটি ওইটা ভুলেই গেছে। এখন আমার কথা হইলো, ওই যে রাইটস এর জন্য আমাদের যাদের ক্ষমতা আছে, যাদের পজিশন আছে, আমরাই বেনিফিটেড হই, আর আমাদের রেসপন্সিবিলিটি যদি আমরা ভালো করে পালন করি তাহলে কিন্তু সাধারণ মানুষ উপকৃত হয়। এখন আপনার এই যে জুলাই অভ্যুত্থানের পরে কিন্তু একটা পেন্ডুলাম সুইং হয়েছে, বুঝছেন? এবং এইখানে যখন আপনার রাষ্ট্রর যে জনগণ তাদের যে আপনার পাওনাটা
ওইটা আপনার চাইতেছে, এবং এইখানে আমাদের সিভিল সার্ভেন্টসরা বলেন আর অফিসিয়ালস বলেন যারা ক্ষমতা রাষ্ট্র ক্ষমতা সম্পন্ন জায়গায় আছেন, তাদেরকে তাদের রেসপন্সিবিলিটির ব্যাপারে স্মরণ করিয়ে দিচ্ছেন এবং অ্যাকাউন্টেবিলিটির কথা চাচ্ছেন, বুঝছেন? এইটাও কিন্তু একটা বড় ধরনের আপনার টেনশন এখানে আছে।